ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন। আরণ্যক উপন্যাস শুরু করেছিলাম, আজ তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। শুরু করছি তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ। গ্রীষ্মকাল পড়িতে জ্ঞান সাহেবের বটগাছের মাথায় পীর পৈতি পাহাড়ের দিক হইতে একদল বক উড়িয়া আসিয়া বসিল। দূর হইতে মনে হয় যেন বটগাছের মাথা সাদা থোকা থোকা ফুলে ভরিয়া গিয়াছে। একদিন অর্ধশুষ্ক কাশের বনের ধারে টেবিল চেয়ার পাতিয়া কাজ করিতেছি। মুনেশ্বর সিং সিপাহী আসিয়া বলিল, হুজুর, নন্দলাল ওঝা গোলাওয়ালা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। একটু পরে প্রায় 50 বছরের একটি বৃদ্ধ ব্যক্তি আমার সামনে আসিয়া সেলাম করিল ও আমার নির্দেশ মতো একটা টুলের ওপর বসিল। বসিয়াই সে একটি পশমের থলি বাহির করিল। তাহার পর থলিটির ভেতর হইতে খুব ছোট একখানি জাতি ও দুটি সুপারি বাহির করিয়া সুপারি কাটিতে আরম্ভ করিল। পরে কাটা সুপারি হাতে রাখিয়া দুই হাত একত্র করিয়া আমার সামনে মিলিয়া ধরিয়া সসম্ভবে বলিল, সুপারি লিজিয়ে হুজুর। সুপারি ওভাবে খাওয়া অভ্যাস না থাকিলেও ভদ্রতার খাতিরে লইলাম। জিজ্ঞাসা করিলাম, কোথা হতে আসা হচ্ছে, কি কাজ? তাহার উত্তরে লোকটি বলিল, তাহার নাম নন্দলাল ওঝা, মৈথিল ব্রাহ্মণ। জঙ্গলের উত্তর পূর্ব কোণে কাছারি হইতে প্রায় 11 মাইল দূরে সুংঠিয়া দিয়ারাতে তাহার বাড়ি। বাড়িতে চাষবাস আছে, কিছু সুদের কারবারও আছে। সে আসিয়াছে তার বাড়িতে আগামী পূর্ণিমার দিন আমায় নিমন্ত্রণ করিতে। আমি কি তাহার বাড়িতে দয়া করিয়া পদধূলি দিতে রাজি আছি? এই সৌভাগ্য কি তাহার হইবে? 11 মাইল দূরে এই রৌদ্রে নিমন্ত্রণ খাইতে যাইবার লোভ আমার ছিল না, কিন্তু নন্দলাল ওঝা নিতান্ত পীড়াপিড়ি করাতে অগত্যা রাজি হইলাম। তাছাড়া এদেশের গৃহস্থ সংসার সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করিবার লোভও সংবরণ করিতে পারিলাম না। পূর্ণিমার দিন দুপুরের পরে দীর্ঘ কাশের জঙ্গলের মধ্য দিয়ে কাহাদের একটি হাতি আসিতেছে দেখা গেল। হাতি কাছারিতে আসিলে মাহুতের মুখে শুনিলাম হাতিটি নন্দলাল ওঝার নিজের, আমাকে লইয়া যাইতে পাঠাইয়া দিয়াছে। হাতি পাঠাইবার আবশ্যক ছিল না, কারণ আমার নিজের ঘোড়ায় অপেক্ষাকৃত অল্প সময় পৌঁছাতে পারিতাম। যাহাই হোক, হাতিতে চড়িয়াই নন্দলালের বাড়িতে রওনা হইলাম। সবুজ বনশিষ্য আমার পায়ের তলায়, আকাশ যেন আমার মাথায় ঠেকিয়াছে। দূর দূর দিগন্তের নীল শৈলমালার রেখা বনভূমিকে ঘিরিয়া যেন মায়ালোক রচনা করিয়াছে। আমি সে মায়ালোকের অধিবাসী, বহু দূরে স্বর্গের দেবতা। কত মেঘের তলায় তলায় পৃথিবীর কত শ্যামল বনভূমির উপরকার নীল বায়ুমণ্ডল ভেদ করিয়া যেন আমার অদৃশ্য যাতায়াত। পথে চামটার বিল পড়িল। শীতের শেষেও শিল্লি আর লাল হাঁসের ঝাঁকে ভর্তি। আর একটু গরম পড়িলেই উড়িয়া পলাইবে। মাঝে মাঝে নিতান্ত দরিদ্র পল্লী, ফণিমনসা ঘেরা তামাকের ক্ষেত ও খোলায় ছাওয়া দিনকুটির। সুংঠিয়া গ্রামে হাতি ঢুকিলে দেখা গেল পথের দুধারে সারবন্দি লোক দাঁড়াইয়া আছে আমায় অভ্যর্থনা করিবার জন্য। গ্রামে ঢুকিয়া অল্প দূর পরেই নন্দলালের বাড়ি। খোলায় ছাওয়া মাটির ঘর 8-10 খানা, সবই পৃথক পৃথক, প্রকাণ্ড উঠানের মধ্যে ইতস্তত ছড়ানো। আমি বাড়িতে ঢুকতেই 2 বার হঠাৎ বন্দুকের আওয়াজ হইল। চমকাইয়া গিয়াছি। এমন সময় সহাস্য মুখে নন্দলাল ওঝা আসিয়া আমায় অভ্যর্থনা করিয়া বাড়িতে লইয়া গিয়া একটা বড় ঘরের দাওয়ায় চেয়ারে বসাইল। চেয়ারখানি এদেশের শিশু কাঠের তৈয়ারি এবং এদেশের গ্রাম্য মিস্ত্রির হাতেই গড়া। তাহার পর 10-11 বছরের একটি ছোট মেয়ে আসিয়া আমার সামনে একখানা থালা ধরিল। থালায় গোটাকতক আস্ত পান, আস্ত সুপারি, একটা মধুপর্কের মতো ছোট বাটিতে সামান্য একটু আতর, কয়েকটি শুষ্ক খেজুর। ইহা লইয়া কি করিতে হয় আমার জানা নাই। আমি আনাড়ির মতো হাসিলাম ও বাটি হইতে আঙ্গুলের আগায় একটু আতর তুলিয়া লইলাম মাত্র।
মেয়েটিকে দু একটি ভদ্রতাসূচক মিষ্ট কথাও বলিলাম। মেয়েটি থালা আমার সামনে রাখিয়া চলিয়া গেল। তারপর খাওয়ানোর ব্যবস্থা। নন্দলাল যে ঘটা করিয়া খাওয়াইবার ব্যবস্থা করিয়াছে তাহা আমার ধারণা ছিল না। প্রকাণ্ড কাঠের পিঁড়ির আসন পাতা, সম্মুখে এমন আকারের একখানি পিতলের থালা আসিল যাহাতে করিয়া আমাদের দেশে দুর্গাপূজার বড় নৈবেদ্য সাজায়। থালায় হাতির কানের মতো পুরি, বাথুয়া শাকভাজা, পাকা শশার রায়তা, কাঁচা তেঁতুলের ঝোল, মহিষের দুধের দই, প্যাড়া। খাবার জিনিসের এমন অদ্ভুত যোগাযোগ কখনো দেখি নাই। আমায় দেখিবার জন্য উঠানে লোকে লোকারণ্য হইয়া গিয়াছে ও আমার দিকে এমনভাবে চাহিতেছে যে আমি যেন এক অদিষ্ট পূর্বজীব। শুনিলাম ইহারা সকলেই নন্দলালের প্রজা। সন্ধ্যার পূর্বে উঠিয়া আসিবার সময় নন্দলাল একটি ছোট থলি আমার হাতে দিয়া বলিল, হুজুরের নজর। আশ্চর্য হইয়া গেলাম। থলিতে অনেক টাকা, 50-এর কম নয়। এত টাকা কেহ কাউকে নজর দেয় না। তাছাড়া নন্দলাল আমার প্রজাও নয়। নজর প্রত্যাখ্যান করাও গৃহস্থের পক্ষে নাকি অপমানজনক। সুতরাং আমি থলি খুলিয়া একটা টাকা লইয়া থলিটা তাহার হাতে ফিরিয়া দিয়া বলিলাম, তোমার ছেলেপুলেদের প্যারা খাইয়ে দিও। নন্দলাল কিছুতেই ছাড়িবে না। আমি সে কথায় কান না দিয়াই বাহিরে আসিয়া হাতির পিঠে চড়িলাম। পরদিনই নন্দলাল ওঝা আমার কাছারিতে এলো, সঙ্গে তাহার বড় ছেলে। আমি তাহাদিগকে সমাদর করিলাম, কিন্তু খাইবার প্রস্তাবে তাহারা রাজি হইল না। শুনিলাম মৈথিল ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণের হস্তের প্রস্তুত কোনো খাবারই খাইবে না। অনেক বাজে কথার পরে নন্দলাল একান্তে আমার নিকট কথা পাড়িল। তাহার বড় ছেলে ফুলকিয়া বৈহারের তহসিলদারির জন্য উমেদার, তাহাকে আমায় বহাল করিতে হইবে। আমি বিস্মিত হয়ে বলিলাম, কিন্তু ফুলকিয়ার তহসিলদার তো আছে, সে পোস্ট তো খালি নেই। তাহার উত্তরে নন্দলাল আমাকে চোখ ঠাড়িয়া ইশারা করিয়া বলিল, হুজুর, মালিক তো আপনি, আপনি মনে করিলে কি না হয়। আমি আরও অবাক হইয়া গেলাম। সে কি রকম কথা? ফুলকিয়ার তহসিলদার ভালোই কাজ করিতেছে, তাহাকে ছাড়াইয়া দিব কোন অপরাধে? নন্দলাল বলিল, কত রুপেয়া হুজুরকে পান খেতে দিতে হবে বলুন, আমি আজ সাজেই হুজুরকে পৌঁছে দেব। কিন্তু আমার ছেলেকে তহসিলদারি দিতে হবেই হুজুর। বলুন কত হুজুর? 500? এতক্ষণে বেশ বুঝিতে পারিলাম নন্দলাল যে আমাকে কাল নিমন্ত্রণ করিয়াছিল তাহার প্রকৃত উদ্দেশ্য কি। এদেশে লোক যে এমন ধরিবাজ তাহা জানিলে কখনো ওখানে যাই? আচ্ছা, বিপদে পড়িয়াছি বটে। নন্দলালকে স্পষ্ট কথা বলিয়াই বিদায় করিলাম। বুঝিলাম নন্দলাল আশা ছাড়িল না। আর একদিন দেখি ঘন বনের ধারে নন্দলাল আমার অপেক্ষায় দাঁড়াইয়া আছে। কি কুক্ষণেই উহার বাড়িতে নিমন্ত্রণ খাইতে গিয়েছিলাম, দুখানা পুরি খাওয়াইয়া সে যে আমার জীবন এমন অতিষ্ঠ করিয়া তুলিবে তাহা আগে জানিলে কি উহার ছায়া মারাই। নন্দলাল আমাকে দেখিয়া মিষ্টি মোলায়েম হাসিয়া বলিল, নমস্কার হুজুর। তারপর এখানে কি মনে করে? হুজুর সবই জানেন, আমি আপনাকে 1200 টাকা নগদ দেব, আমার ছেলেকে কাজে লাগিয়ে দিন। তুমি পাগল নন্দলাল? আমি বহাল করবার মালিক নই। যাদের জমিদারি তাদের কাছে দরখাস্ত করতে পারো। তাছাড়া বর্তমানে যে রয়েছে তাকে ছাড়াবো কোন অপরাধে? বলিয়াই বেশি কথা না বাড়াইয়া ঘোড়া ছুটাইয়া দিলাম। ক্রমে আমার কড়া ব্যবহারে নন্দলালকে আমি আমার ও স্টেটের মহাশত্রু করিয়া তুলিলাম। তখনও বুঝি নাই নন্দলাল কিরূপ ভয়ানক প্রকৃতির মানুষ। ইহার ফল আমাকে ভালো করিয়াই ভুগিতে হইয়াছিল। শুরু করছি তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। 19 মাইল দূরবর্তী ডাকঘর হইতে ডাক আনা এখানকার এক অতি আবশ্যক ঘটনা। অত দূরে প্রতিদিন লোক পাঠানো চলে না বলিয়া সপ্তাহে 2 বার মাত্র ডাকঘরে লোক যাইত। মধ্য এশিয়ার জনহীন দুস্তর ও ভীষণ টাকলামাকান মরুভূমির তাঁবুতে বসিয়া বিখ্যাত পর্যটক শোয়েনহেডিনও বোধহয় এমনই আগ্রহে ডাকের প্রতীক্ষা করিতেন।
আজ ৮-৯ মাস এখানে আসিবার ফলে দিনের পর দিন রাতের পর রাত এই জনহীন বনপ্রান্তরে সূর্যাস্ত নক্ষত্ররাজি চাঁদের উদয় জ্যোৎস্না ও বনের মধ্যে নীলগায়ের দৌড় দেখিতে দেখিতে যে বহির্জগতের সঙ্গে সকল যোগ হারাইয়া ফেলিয়াছি, ডাকের চিঠি কয়খানির মধ্য দিয়া আবার তাহার সহিত একটা সংযোগ স্থাপিত হইত। নির্দিষ্ট দিনে জওয়াহিরলাল সিং ডাক আনিতে গিয়াছে, আজ দুপুরে সে আসিবে। আমি ও বাঙালি মহুরী বাবুটির ঘন ঘন জঙ্গলের দিকে চাহিতেছি। কাছারি হইতে মাইল ১.৫ দূরে একটা উঁচু ঢিবির ওপর দিয়া পথ। ওখানে আসিলে জওয়াহিরলাল সিংকে বেশ স্পষ্ট দেখা যায়। বেলা দুপুর হইয়া গেল, জওয়াহিরলালের দেখা নাই। আমি ঘন ঘন ঘর বাহির করিতেছি। এখানে আপিসের কাজের সংখ্যা নিতান্ত কম নয়। বিভিন্ন আমিনের রিপোর্ট দেখা, দৈনিক ক্যাশ বই সই করা, সদরে চিঠিপত্রের উত্তর লেখা, পাটোয়ারি ও তহসিলদারদের আদায়ের হিসেব পরীক্ষা, নানাবিধ দরখাস্তের ডিক্রি ডিসমিস করা, পূর্ণিয়া, মুঙ্গের, ভাগলপুর প্রভৃতি স্থানে নানা আদালতে নানা প্রকার মামলা ঝুলিতেছে। ওই সকল স্থানের উকিল ও মামলা তদীরকারদের রিপোর্ট পাঠ ও তার উত্তর দেওয়া। আরও নানা প্রকার বড় ও খুচরা কাজ প্রতিদিন নিয়ম মতো না করিলে ২-৩ দিনে এত জমিয়া যায় যে তখন কাজ শেষ করিতে প্রাণান্ত হইয়া ওঠে। ডাক আসিবার সঙ্গে সঙ্গে আবার এক রাশি কাজ আসিয়া পড়ে। শহরের নানা ধরনের চিঠি, নানা ধরনের আদেশ, অমুক জায়গায় যাও, অমুকের সঙ্গে অমুক মহলের বন্দোবস্ত করো ইত্যাদি। বেলা ৩টের সময় জওয়াহিরলালের সাদা পাগড়ি রৌদ্রে চকচক করিতেছে দেখা গেল। বাঙালি মহুরীবাবু হাঁকিলেন, ম্যানেজার বাবু আসুন, ডাকপেয়াদা আসছে, ওই যে। আপিসের বাহিরে আসিলাম। ইতিমধ্যে জওয়াহিরলাল আবার ঢিপি হইতে নামিয়া জঙ্গলের মধ্যে ঢুকিয়া পড়িয়াছে। আমি অপেরা গ্লাস আনিয়া দেখিলাম দূরে জঙ্গলের মধ্যে দীর্ঘ দীর্ঘ ঘাসের ও বনঝাউয়ের মধ্যে সে আসিতেছে বটে, আর আপিসের কাজে মন বসিল না। সে কি আকুল প্রতীক্ষা! যে জিনিস যত দুষ্প্রাপ্য মানুষের মনের কাছে তাহার মূল্য তত বেশি। একথা খুবই সত্য যে এই মূল্য মানুষের মন গড়া একটি কৃত্রিম মূল্য। প্রার্থিত জিনিসের সত্যকার উৎকর্ষ বা অপকর্ষের সঙ্গে এর কোনো সম্বন্ধ নাই, কিন্তু জগতের অধিকাংশ জিনিসের ওপরেই একটা কৃত্রিম মূল্য আরোপ করিয়াই তো আমরা তাকে বড় বা ছোট করি। জওয়াহিরলালকে কাছারির সামনে একটা অপরিসর বালুময় নাবাল জমির ওপারে দেখা গেল। আমি চেয়ার ছাড়িয়া উঠিলাম। মুহুরীবাবু আগাইয়া গেলেন। জওয়াহিরলাল আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল এবং পকেট হইতে চিঠির তাড়া বাহির করিয়া মুহুরীবাবুর হাতে দিল। আমারও খান ২ পত্র আছে, অতি পরিচিত লেখা। চিঠি পড়িতে পড়িতে চারিপাশে জঙ্গলের দিকে চাহিয়া নিজেই অবাক হইয়া গেলাম। কোথায় আছি কখনো ভাবি নাই আমি এখানে কোনোদিন থাকিব। কলিকাতায় আড্ডা ছাড়িয়া এমন জায়গায় দিনের পর দিন কাটাইব। একখানা বিলাতি ম্যাগাজিনের গ্রাহক হইয়াছি, আজ সেখানা আসিয়াছে। মোড়কের ওপরে লেখা, উড়োজাহাজের ডাকে। জনাকীর্ণ কলিকাতা শহরের বুকে বসিয়া ২০ শতাব্দীর এই বৈজ্ঞানিক আবিষ্কারের সুখ কি বোঝা যাইবে? এখানে এই নির্জন বন প্রদেশে সকল বিষয় ভাবিবার ও অবাক হইবার অবকাশ আছে। এখানকার পারিপার্শ্বিক অবস্থা সে অনুভূতি আনয়ন করে। যদি সত্য কথা বলিতে হয়, জীবনে ভাবিয়া দেখিবার শিক্ষা এইখানে আসিয়াই পাইয়াছি। কত কথা মনে জাগে, কত পুরানো কথা মনে হয়। নিজের মনকে এমন করিয়া কখনো উপভোগ করি নাই। এখানে সহস্র প্রকার অসুবিধার মধ্যেও সেই আনন্দ আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিতেছে দিন দিন। অথচ সত্যিই আমি প্রশান্ত মহাসমুদ্রের কোনো জনহীন দ্বীপে একা পরিত্যক্ত হই নাই। বোধহয় ৩০-৩২ মাইলের মধ্যে রেল স্টেশন। সেখানে ট্রেনে চড়িয়া ১ ঘণ্টার মধ্যে পূর্ণিয়া যাইতে পারি, ৩ ঘণ্টার মধ্যে মুঙ্গের যাইতে পারি। কিন্তু প্রথম তো রেল স্টেশনে যাইতেই বেজায় কষ্ট। সে কষ্ট স্বীকার করিতে পারি যদি পূর্ণিয়া বা মুঙ্গের শহরে গিয়া কিছু লাভ থাকে। এমনি দেখিতেছি কোনো লাভ নাই।
না আমাকে সেখানে কেউ চেনে, না আমি কাউকে চিনি। কি হইবে গিয়া? কলিকাতা হইতে আসিয়া বই আর বন্ধুবান্ধবের সঙ্গে গল্প ও আলোচনার অভাব এত বেশি অনুভব করি যে কতবার ভাবিয়াছি এ জীবন আমার পক্ষে অসহ্য। কলিকাতাতেই আমার সব। পূর্ণিয়া বা মুঙ্গেরে কে আছে যে সেখানে যাইব? কিন্তু সদর আপিসের বিনা অনুমতিতে কলিকাতায় যাইতে পারি না। তাছাড়া অর্থ ব্যয়ও এত বেশি যে 2-5 দিনের জন্য যাওয়া পোষায় না। শুরু করছি তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ। কয়েক মাস সুখে দুঃখে কাটিবার পর চৈত্র মাসের শেষ হইতে এমন একটা কাণ্ডের সূত্রপাত হইল যাহা আমার অভিজ্ঞতার মধ্যে কখনো ছিল না। পৌষ মাসে কিছু কিছু বৃষ্টি পড়িয়াছিল, তারপর হইতেই ঘোর অনাবৃষ্টি দেখা দিল। মাঘ মাসে বৃষ্টি নাই, ফাল্গুনেও না, চৈত্রে না, বৈশাখে না। সঙ্গে সঙ্গে যেমন অসহ্য গ্রীষ্ম, তেমনি নিদারুণ জলকষ্ট। সাদা কথায় গ্রীষ্ম বা জলকষ্ট বলিলে এ বিভীষিকাময় প্রাকৃতিক বিপর্যয়ের স্বরূপ কিছুই বোঝানো যাইবে না। উত্তরে আজমা বাঁধ হইতে দক্ষিণে কিষণপুর, পূর্বে ফুলকিয়া বৈহার ও লবটলিয়া হইতে পশ্চিমে মুঙ্গের জেলার সীমানা পর্যন্ত সারা জঙ্গল মহলের মধ্যে যেখানে যত খাল ডোবা কুণ্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল সব গেল শুকাইয়া। কুয়া খুঁড়িয়া জল পাওয়া যায় না। যদি বা বালির উনুই হইতে কিছু কিছু জল ওঠে, ছোট এক বালতি জল কুয়ার জমিতে 1 ঘণ্টার ওপর সময় লাগে। চারিধারে হাহাকার পড়িয়া গিয়াছে। পূর্বে একমাত্র কুশি নদী ভরসা। সে আমাদের মহলের পূর্বতম প্রান্ত হইতে 7-8 মাইল দূরে বিখ্যাত মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপারে। আমাদের জমিদারি ও মোহনপুরা অরণ্যের মধ্যে একটা ছোট পাহাড়ি নদী নেপালের তরাই অঞ্চল হইতে বহিয়া আসিতেছে, কিন্তু বর্তমানে শুধু শুষ্ক বালুময় খাতে তাহার উপল ঢাকা চরণ চিহ্ন বিদ্যমান। বাড়ি খুঁড়িলে যে জলটুকু পাওয়া যায় তাহারই লোভে কত দূরের গ্রাম হইতে মেয়েরা কলসি লইয়া আসে ও সারা দুপুর বালি কাদা ছানাইয়া কলসিটা ঘোলা জল লইয়া বাড়ি ফেরে। কিন্তু পাহাড়ি নদী, স্থানীয় নাম মিছি নদী, আমাদের কোনো কাজে আসে না, কারণ আমাদের মহল হইতে বহু দূরে। কাছারিতেও কোনো বড় ইদারা নাই। ছোট যে বালির পাতকুয়াটি আছে তাহা হইতে পানীয় জলের সংস্থান হওয়ায় বিষম সমস্যার কথা দাঁড়াইল। 3 বালতি জল সংগ্রহ করিতে দুপুর ঘুরিয়া যায়। দুপুরে বাহিরে দাঁড়াইয়া তাম্রাভ অগ্নিবর্ষী আকাশ ও অর্ধশুষ্ক বনঝাও ও লম্বা ঘাসের বন দেখিতে ভয় করে। চারিধারে যেন দাউ দাউ করিয়া জ্বলিতেছে। মাঝে মাঝে আগুনের হলকার মতো তপ্ত বাতাস সর্বাঙ্গ ঝলসাইয়া বহিতেছে। সূর্যের এ রূপ, দ্বিপ্রহরের রৌদ্রের এ ভয়ানক রূপ কখনো দেখি নাই, কল্পনাও করি নাই। এক একদিন পশ্চিম দিক হইতে বালির ঝড় বয়। এসব দেশে চৈত্র বৈশাখ মাস পশ্চিমের বাতাসের সময়। কাছারি হইতে 100 গজ দূরের জিনিস ঘন বালি ও ধুলারাশির আড়ালে ঢাকিয়া যায়। অর্ধেক দিন রামধনিয়া তহলদার আসিয়া জানায়, কুয়া মে পানি নেই হে হুজুর। কোনো দিন ঘণ্টাখানেক ধরিয়া ছানিয়া ছানিয়া বালির ভেতর হইতে 8 বালতি তরল কদর্ম স্নানের জন্য আমার সামনে আনিয়া ধরে। সে ভয়ানক গ্রীষ্মে তাহাই তখন অমূল্য। একদিন দুপুরের পরে কাছারির পেছনে একটা হরিতকি গাছের তলায় স্বল্প ছায়ায় দাঁড়াইয়া আছি। হঠাৎ চারিধারে চাহিয়া মনে হইল দুপুরের এমন চেহারা কখনো দেখিত নাই। এ জায়গা হইতে চলিয়া গেলে আর কোথাও দেখিবও না। আজন্ম বাংলাদেশে দুপুর দেখিয়াছি, জ্যৈষ্ঠ মাসের খররৌদ্র ভরা দুপুর দেখিয়াছি, কিন্তু এই রুদ্রমূর্তি তাহার নাই। এ ভীম ভৈরব রূপ আমাকে মুগ্ধ করিল। সূর্যের দিকে চাহিয়া দেখিলাম এক বিরাট অগ্নিকুণ্ড। ক্যালসিয়াম পুড়িতেছে, হাইড্রোজেন পুড়িতেছে, লোহা পুড়িতেছে, নিকেল পুড়িতেছে, কোবাল্ট পুড়িতেছে। জানা অজানা শত শত রকমের গ্যাস ও ধাতু কোটি যোজন ব্যাসযুক্ত দীপ্ত ফার্নেসে একসঙ্গে পুড়িতেছে। তারই ধুধু আগুনের ঢেউ অসীম শূন্যের ইথারে স্তর ভেদ করিয়া ফুলকিয়া বৈহার ও লোধাইটোলায় তৃণভূমিতে বিস্তীর্ণ অরণ্যে আসিয়া লাগিয়া
পতির তৃণপত্রের শিরা উপশিরার সব রসটুকু শুকাইয়া ঝামা করিয়া দিক দিগন্ত ঝলসাইয়া পুড়াইয়া শুরু করিয়াছে ধ্বংসের এক তাণ্ডব লীলা। চাহিয়া দেখিলাম দূরে দূরে প্রান্তরে সর্বত্র কম্পমান তাপতরঙ্গ ও তাহার ওধারে তাপজনিত একটি অস্পষ্ট কুয়াশা। গ্রীষ্ম দুপুরের কখনো এখানে আকাশ নীল দেখিলাম না, তাম্রাভ, কটা শূন্য, একটি চিল শকুনিও নাই। পাখির দল দেশ ছাড়িয়া পলাইছে। কি অদ্ভুত সৌন্দর্য ফুটিয়াছে এই দুপুরের। খর উত্তাপকে অগ্রাহ্য করিয়া সেই হরিতকি তলায় দাঁড়াইয়া রহিলাম কতক্ষণ। সাহারা দেখি নাই, সোয়েন হেডিনের বিখ্যাত টাকলামাকান মরুভূমি দেখি নাই, গোবি দেখি নাই, কিন্তু এখানে মধ্যাহ্নের এই রুদ্র ভৈরব রূপের মধ্যে সেই সব স্থানের অস্পষ্ট আভাস ফুটিয়া উঠিল। কাছারি হইতে 3 মাইল দূরে একটি বনে ঘেরা ক্ষুদ্র কুণ্ডিতে সামান্য একটু জল ছিল। কুণ্ডিটাতে গত বর্ষার জলে খুব মাছ হইয়াছিল বলিয়া শুনিয়াছিলাম। খুব গভীর বলিয়া এই অনাবৃষ্টিতেও তাহার জল একেবারে শুকাইয়া যায় নাই। কিন্তু সে জলে কাহারও কোনো কাজ হয় নাই। প্রথমত তার কাছাকাছি অনেক দূর লইয়া কোনো মানুষের বসতি নাই। দ্বিতীয়ত জল ও তীরভূমির মধ্যে কাদা এত গভীর যে কোমর পর্যন্ত বসিয়া যায়। কলসিতে জল পুড়িয়া পুনরায় তীরে উত্তীর্ণ হইবার আশা বড়ই কম। আর একটি কারণ এই যে জলটা খুব ভালো নয়, স্নান বা পানের আদৌ উপযুক্ত নয়। জলের সঙ্গে কি জিনিস মেশানো আছে জানি না, কিন্তু কেমন একটা অপ্রীতিকর ধাতব গন্ধ। একদিন সন্ধ্যায় পশ্চিমে বাতাস ও উত্তাপ কম পড়িয়া গেলে ঘোড়ায় বাহির হইয়া ওই কুণ্ডিটার পাশের উঁচু বালিয়াড়ি ও বনঝাউয়ের জঙ্গলের পথে উপস্থিত হইয়াছি। পেছনে জ্ঞান সাহেবের সেই বড় বটগাছের আড়ালে সূর্য অস্ত যাইতেছিল। কাছারির খানিকটা জল বাঁচাইবার জন্য ভাবিলাম এখানে ঘোড়াটাকে একবার জল খাওয়াইয়া লই। যদ কাদা হোক, ঘোড়া ঠিক উঠিতে পারিবে। জঙ্গল পার হইয়া কুণ্ডির ধারে গিয়া এক অদ্ভুত দৃশ্য চোখে পড়িল। কুণ্ডির চারিধারে কাদার ওপর 8-10টা ছোট বড় সাপ, অন্যদিকে 3টা প্রকাণ্ড মহিষ একসঙ্গে জল খাইতেছে। সাপগুলি প্রত্যেকটি বিষাক্ত, করাত ও শঙ্কচিতি শ্রেণীর, যাহা এদেশে সাধারণত দেখা যায়। মহিষ দেখিয়া মনে হইল এ ধরনের মহিষ আমি আর কখনো দেখি নাই। প্রকাণ্ড একজোড়া শিং, গায়ে লম্বা লম্বা লোম, বিপুল শরীর। কাছেও কোনো লোকালয় বা মহিষের বাথান নাই। তবে এ মহিষ কোথা হইতে আসিল বুঝিয়া উঠিতে পারিলাম না। ভাবিলাম চোরির খাজনা ফাঁকি দেবার উদ্দেশ্যে কেহ লুকাইয়া হয়তো জঙ্গলের মধ্যে কোথাও বা বাথান করিয়া থাকিবে। কাছারির কাছাকাছি আসিয়াছি। মুনেশ্বর সিং চাকলাদারের সহিত দেখা। তাহাকে কথাটা বলিতেই সে চমকাইয়া উঠিল। আরে সর্বনাশ, বলেন কি হুজুর? হনুমানজি খুব বাঁচিয়ে দিয়েছেন আজ। ও পোষা ভৈষ নয়, ও হলো আরণ, বুনো ভৈষ। হুজুর, মোহনপুরা জঙ্গল থেকে এসেছে জল খেতে। ও অঞ্চলে কোথাও জল নেই তো জল কষ্টে পড়ে এসেছে। কাছারিতে কথাটা তখনই রাষ্ট্র হইয়া গেল। সকলেই এক বাক্যে বলিল, ও হুজুর খুব বেঁচে গিয়েছেন। বাঘের হাতে পড়লে বরং রক্ষা পাওয়া যেতে পারে, বুনো মহিষের হাতে পড়লে নিস্তার নেই। আর এই সন্ধ্যাবেলা এই নির্জন জায়গায় যদি একবার আপনাকে ওরা তাড়া করত, ঘোড়া ছুটিয়ে বাঁচতে পারতেন না হুজুর। তারপর হইতে জঙ্গলে ঘেরা ওই ছোট কুণ্ডিটা বন্য জানোয়ারের জলপানের একটা প্রধান আড্ডা হইয়া দাঁড়াইল। অনাবৃষ্টি যত হইতে লাগিল, রৌদ্রের ক্রমবর্ধমান প্রখরতায় দিক দিগন্তে দাবদাহ যত প্রচণ্ড হইয়া উঠিতে লাগিল, খবর আসিতে লাগিল সেই জঙ্গলের মধ্যে কুণ্ডিতে লোকে বাঘের জল খাইতে দেখিয়াছে, বন মহিষকে জল খাইতে দেখিয়াছে, হরিণের পালকে জল খাইতে দেখিয়াছে, নীল গাই ও বুনো শুয়োর তো আছেই, কারণ শেষের 2 প্রকার জানোয়ার এই জঙ্গলে অত্যন্ত বেশি। আমি নিজে আর একদিন জ্যোৎস্নারাত্রে ঘোড়ায় করিয়া কুণ্ডিতে যাই শিকারের উদ্দেশ্যে। সঙ্গে 3-4 জন সিপাহী ছিল, 2-3টি বন্দুকও ছিল।
সে যা দৃশ্য দেখিয়াছিলাম সে রাত্রে জীবনে ভুলিবার নয়। তাহা বুঝিতে হইলে কল্পনায় ছবি আঁকিয়া লইতে হইবে এক জনহীন জ্যোৎস্নাময়ী রাত্রি ও বিস্তীর্ণ বনপ্রান্তরের। আরও কল্পনা করিয়া লইতে হইবে সারা বনভূমি ব্যাপিয়া এক অদ্ভুত নিস্তব্ধতার। অভিজ্ঞতা না থাকিলে যদিও সে নিস্তব্ধতা কল্পনা করা প্রায় অসম্ভব। উষ্ণ বাতাস অর্ধশুষ্ক কাশডাঁটার গন্ধে নিবিড় হইয়া উঠিয়াছিল। লোকালয় হইতে বহু দূরে আসিয়াছি, দিকবিদিকের জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। কুণ্ডিতে প্রায় নিঃশব্দে জল খাইতেছে একদিকে 2 নীলগাই, অন্যদিকে 2টি হায়না। নীলগাই 2টি একবার হায়নাদের দিকে চাহিতেছে, হায়নারা একবার নীলগাই 2টির দিকে চাহিতেছে। আর দুদলের মাঝখানে 2-3 মাস বয়সের এক ছোট নীলগাইয়ের বাচ্চা। অমন করুণ দৃশ্য কখনো দেখি নাই। দেখিয়া পিপাসার্ত বন্যজন্তুদের নিরীহ শরীরে অতর্কিতে গুলি মারিবার প্রবৃত্তি হইল না। এদিকে বৈশাখও কাটিয়া গেল, কোথাও এক ফোঁটা জল নাই। আরও এক বিপদ দেখা দিল। এই সুবিস্তীর্ণ বনপ্রান্তরে মাঝে মাঝে লোকে দিক হারাইয়া আগেও পথ ভুলিয়া যাইত। এখন এইসব পথহারা পথিকদের জলাভাবে পান হারাইবার সমূহ আশঙ্কা দাঁড়াইল। কারণ ফুলকিয়া বৈহার হইতে গ্রান সাহেবের বটগাছ পর্যন্ত বিশাল তৃণভূমির মধ্যে কোথাও এক বিন্দু জল নাই। এক আত্মা শুষ্ক প্রায় কুণ্ডি যেখানে আছে, অনভিজ্ঞ দিগ্ভ্রান্ত পথিকদের পক্ষে সেসব খুঁজিয়া পাওয়া সহজ নয়। একদিনের ঘটনা বলি। শুরু করছি 3য় পরিচ্ছেদের 4র্থ অংশ। সেদিন বেলা 4টার সময় অত্যন্ত গরমে কাজে মন বসাইতে না পারিয়া একখানা কি বই পড়িতেছি। এমন সময় রামবীর সিং আসিয়া এত্তেলা করিল। কাছারির পশ্চিম দিকে উঁচু ডাঙার ওপরে একজনকে অদ্ভুত ধরনের পাগলা লোক দেখা যাইতেছে। সে হাত পা নাড়াইয়া দূর হইতে কি যেন বলিতেছে। বাহিরে গিয়া দেখিলাম, সত্যই দূরে ডাঙাটার ওপরে কে একজন দাঁড়াইয়া। মনে হইল মাতালের মতো টলিতে টলিতে এদিকেই আসিতেছে। কাছারি শুদ্ধ লোক জড়ো হইয়া সেদিকে হা করিয়া চাহিয়া আছে দেখিয়া আমি 2 জন সিপাই পাঠাইয়া দিলাম লোকটাকে এখানে আনিতে। লোকটাকে যখন আনা হইল দেখিলাম তাহার গায়ে কোনো জামা নাই, পরনে মাত্র একখানা ফর্সা ধুতি। চেহারা ভালো, রং গৌরবর্ণ, কিন্তু তাহার মুখের আকৃতি অতি ভীষণ। গালে 2 কষ বাহিয়া ফেনা বাহির হইতেছে। চোখ 2টি জবা ফুলের মতো লাল, চোখে উন্মাদের মতো দৃষ্টি। আমার ঘরের দাওয়ায় একটা বালতিতে জল ছিল, তাই দেখিয়া সে পাগলের মতো ছুটিয়া বালতির দিকে গেল। মুনেশ্বর সিং চাকলাদার ব্যাপারটা বুঝিয়া তাড়াতাড়ি বালতি সরাইয়া লইল। তাহার পর তাহাকে বসাইয়া হা করাইয়া দেখা গেল জিভ ফুলিয়া বিভৎস ব্যাপার হইয়াছে। অতি কষ্টে জিভটা মুখের একপাশে সরাইয়া একটু একটু করিয়া তাহার মুখে জল দিতে দিতে আধ ঘণ্টা পরে লোকটা কতচিৎ সুস্থ হইল। কাছারিতে লেবু ছিল, লেবুর রস ও গরম জল 1 গ্লাস তাহাকে খাইতে দিলাম। ক্রমে ঘণ্টাখানেক পরে সে সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল। শুনিলাম তার বাড়ি পাটনা। গালার চাষ করিবার উদ্দেশ্যে সে এই অঞ্চলে কুলের জঙ্গলের অনুসন্ধান করিতে পূর্ণিয়া হইতে রওনা হইয়াছে আজ 2 দিন পূর্বে। তারপর দুপুরের সময় আমাদের মহলে ঢুকিয়াছে এবং একটু পরে দিগ্ভ্রান্ত হইয়া পড়িয়াছে। কারণ এরকম একঘেয়ে একই ধরনের গাছে ভরা জঙ্গলে দিক ভুল করা খুব সোজা, বিশেষত বিদেশি লোকের পক্ষে। কালকের ভীষণ উত্তাপে ও গরম পশ্চিমা বাতাসে দমকার মধ্যে সারা বৈকাল ঘুরিয়াছে, কোথাও 1 ফোঁটা জল পায়নি। একটা মানুষের সঙ্গে দেখা হয় নাই। রাতে অবসন্ন অবস্থায় এক গাছের তলায় শুইয়াছিল। আজ সকাল হইতে আবার ঘোরা শুরু করিয়াছে। মাথা ঠান্ডা রাখিলে সূর্য দেখিয়া দিক নির্ণয় করা হয়তো তার পক্ষে খুব কঠিন হইত না। অন্তত পূর্ণিয়ায়ও ফিরিয়া যাইতে পারিত। কিন্তু ভয়ে দিশেহারা হইয়া একবার এদিক একবার ওদিক ছুটাছুটি করিয়াছে আজ সারা দুপুর। তাহার ওপর খুব চিৎকার করিয়া লোক ডাকিবার চেষ্টাও করিয়াছে। কোথায় লোক? ফুলকিয়া বৈহারের কুলের জঙ্গল যেদিকে, সেদিক হইতে লবটুলিয়া পর্যন্ত 10-12 বর্গ মাইল ব্যাপী
বনপ্রান্তর সম্পূর্ণ জনমানবশূন্য। সুতরাং আশ্চর্যের বিষয় নয় যে তাহার চিৎকার কেহ শোনে নাই। আরও তাহার আতঙ্ক হইবার কারণ, সে ভাবিয়াছিল তাহাকে জঙ্গলের মধ্যে জিন পড়িতে পাইয়াছে, মারিয়া না ফেলিয়া ছাড়িবে না। তাহার গায়ে একটা জামা ছিল, কিন্তু আজ অসহ্য পিপাসায় দুপুরের পরে এমন গা জ্বলুনি শুরু হইয়াছিল যে জামাটা খুলিয়া কোথায় ফেলিয়া দিয়াছে। এই অবস্থায় দৈবক্রমে আমাদের কাছারির হনুমানের ধ্বজার লাল নিশানটা দূর হইতে তাহার চোখে না পড়িলে লোকটা আজ বেঘোরে মারা পড়িত। একদিন এই ঘোর উত্তাপ ও জলকষ্টের দিনে ঠিক দুপুরবেলা সংবাদ পাইলাম, নৈয়ত্য কোণে মাইলখানেক দূরের জঙ্গলে ভয়ানক আগুন লাগিয়াছে এবং আগুন কাছারির দিকে অগ্রসর হইয়া আসিতেছে। সবাই মিলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া দেখিলাম প্রচুর ধূমের সঙ্গে রাগা অগ্নিশিখা লকলক করিয়া বহু দূর আকাশে উঠিতেছে। সেদিন আবার দারুণ পশ্চিমে বাতাস। লম্বা লম্বা ঘাস ও বনঝাউয়ের জঙ্গল সূর্যতাপে অর্ধশুষ্ক হইয়া বারুদের মতো হইয়া আছে। এক এক স্ফুলিঙ্গ পরিবামাত্র গোটা ঝাড় জ্বলিয়া উঠিতেছে। সেদিকে যতদূর দৃষ্টি যায় ঘন নীলবর্ণ ধূমরাশি ও অগ্নিশিখা আর চটপট শব্দ। ঝড়ের মুখে পশ্চিম হইতে পূর্ব দিকে বাঁকা আগুনের শিখা ঠিক যেন ডাকগাড়ির বেগে ছুটিয়া আসিতেছে আমাদের কয়খানা খড়ের বাংলোর দিকেই। সকলেরই মুখ শুকাইয়া গেল। এখানে থাকিলে আপাতত তো বেড়া আগুনে ঝলসায় মরিতে হয়। দাবানল তো আসিয়া পড়িল। ভাবিবার সময় নাই। কাছারির দরকারি কাগজপত্র, তহবিলের টাকা, সরকারি দলিল, ম্যাপ সর্বস্ব মজুদ, এ বাদে আমাদের নিজেদের ব্যক্তিগত জিনিস যার যার তো আছেই। এসব তো যায়। সিপাহীরা শুষ্ক মুখে ভীত কণ্ঠে বলিল, আগ তো আগইল হুজুর। বলিলাম, সব জিনিস বার করো, সরকারি তহবিল ও কাগজপত্র আগে। জনকতক লোক লাগিয়া গেল আগুন ও কাছারির মধ্যে যে জঙ্গল পড়ে তাহারই যতটা পারা যায় কাটিয়া পরিষ্কার করিতে। জঙ্গলের মধ্যে বাথান হইতে আগুন দেখিয়া বাথানওয়ালা চোরির প্রজা ২-১০ জন ছুটিয়া আসিল কাছারি রক্ষা করিতে। কারণ পশ্চিমা বাতাসের বেগ দেখিয়া তাহারা বুঝিতে পারিয়াছে কাছারি ঘোর বিপন্ন। কি অদ্ভুত দৃশ্য! জঙ্গল ভাঙিয়া ছিড়িয়া ছুটিয়া পশ্চিম হইতে পূর্ব দিকে নীল গায়ের দল প্রাণ ভয়ে দৌড়িতেছে। শিয়াল দৌড়িতেছে, কান উঁচু করিয়া খরগোশ দৌড়িতেছে। একদল বন্য শূকর তো ছানাপোনা লইয়া কাছারির উঠান দিয়াই দিক বিদিক জ্ঞানশূন্য অবস্থায় ছুটিয়া গেল। ও অঞ্চলের বাথান হইতে পোষা মহিষের দল ছাড়া পাইয়া প্রাণপণে ছুটিতেছে। এক ঝাঁক বনটিয়া মাথার উপর দিয়া শো করিয়া উড়িয়া পলাইল। পেছনে পেছনে একটা বড় ঝাঁক লাল হাঁস, আবার এক ঝাঁক বনটিয়া, গোটা কতক সিন্নি। রামবীর সিং চাকলাদার অবাক হইয়া বলিল, পানি কাহা নেইছে, আরে এ লাল হাঁসকা জেরা কাহাসে আয়া, ভাই রামলগন। গোষ্ঠী মুহুরী বিরক্ত হইয়া বলিল, আহ বাপু রাখ, এখন প্রাণ নিয়ে টানাটানি। লাল হাঁস কোথা থেকে এলো তার কৈফতে কি দরকার? আগুন ২০ মিনিটের মধ্যে আসিয়া পড়িল। তারপরে ১০-১৫ জন লোক মিলিয়া প্রায় ঘণ্টাখানেক আগুনের সঙ্গে সে কি যুদ্ধ! জল কোথাও নাই, আধ কাঁচা গাছের ডাল ও বালি এইমাত্র অস্ত্র। সকলের মুখ চোখ আগুনের ও রৌদ্রের তাপে দৈত্যের মতো বিভীষণ হইয়া উঠিয়াছে। সর্বাঙ্গে ছাই ও কালি, হাতের শিরা ফুলিয়া উঠিয়াছে। অনেকেরই গায়ে হাতে ফোসকা। এদিকে কাছারির সব জিনিসপত্র, বাক্স, খাট, দেরাজ, আলমারি তখনও টানাটানি করিয়া বাহির করিয়া বিশৃঙ্খলভাবে উঠানে ফেলা হইতেছে। কোথাকার জিনিস যে কোথায় গেল কে তার ঠিকানা রাখে। মুহুরীবাবুকে বলিলাম, ক্যাশ আপনার জিম্মায় রাখুন, আর দলিলের বাক্সটা। কাছারির উঠান ও পরিষ্কৃত স্থানে বাধা পাইয়া আগুনের স্রোত উত্তর ও দক্ষিণ বাহিয়া নিমেষের মধ্যে পূর্বমুখে ছুটিল। কাছারিটা কোনো ক্রমে রক্ষা পাইয়া গেল এ যাত্রা। জিনিসপত্র আবার ঘরে তোলা হইল, কিন্তু বহু দূরে পূর্বাকাশ লাল করিয়া লোল জিহ্বা প্রলয়ঙ্করী অগ্নিশিখা সারা রাত্রি ধরিয়া জ্বলিতে জ্বলিতে সকালের দিকে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমানায় গিয়া পৌঁছাল। ২-৩ দিন পরে খবর পাওয়া গেল কারো ও কুশি নদীর তীরবর্তী
কদর্মে ৮-১০টা বন্য মহিষ, 2টি চিতাবাঘ, কয়েকটি নীলগাই হাবড়ে পড়িয়া পুতিয়া রহিয়াছে। ইহারা আগুন দেখিয়া মোহনপুরা জঙ্গল হইতে প্রাণ ভয়ে নদীর ধার দিয়া ছুটিতে ছুটিতে হাবড়ে পড়িয়া গিয়াছে। যদিও রিজার্ভ ফরেস্ট হইতে কুশি ও কারো নদী প্রায় ৮-৯ মাইল দূরে। শুরু করছি চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ। বৈশাখ জ্যৈষ্ঠ কাটিয়া গিয়া আষাঢ় পড়িল। আষাঢ় মাসে প্রথমেই কাছাড়ের পূর্ণাহ উৎসব। এই জায়গায় মানুষের মুখ বড় একটা দেখিতে পায় না বলিয়া আমার একটা শখ ছিল কাছাড়ের পূর্ণাহের দিনে অনেক লোক নিমন্ত্রণ করিয়া খাওয়াইব। নিকটে কোনো গ্রাম না থাকায় আমরা গণরি তেওয়ারিকে পাঠাইয়া দূরে দূরের বস্তির লোকদের নিমন্ত্রণ করিলাম। পূর্ণাহের পূর্বদিন হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া টিপ টিপ বৃষ্টি পড়িতে শুরু করিয়াছিল। পূর্ণাহের দিন আকাশ ভাঙিয়া পড়িল। এদিকে দুপুর হইতে না হইতে দলে দলে লোক নিমন্ত্রণ খাওয়ার লোভে ধারাবর্ষণ উপেক্ষা করিয়া কাছাড়িতে পৌঁছাতে লাগিল। এমন মুশকিল যে তাহাদের বসিবার জায়গা দিতে পারা যায় না। দলের মধ্যে অনেক মেয়ে ছেলে পুলে লইয়া খাইতে আসিয়াছে। কাছাড়ির দপ্তরখানায় তাহাদের বসিবার ব্যবস্থা করিলাম। পুরুষেরা যে যেখানে পারে আশ্রয় লইল। এদেশে খাওয়ানোর কোনো হাঙ্গামা নেই। এত গরিব দেশ যে থাকিতে পারে তাহা আমার জানা ছিল না। বাংলাদেশ যতই গরিব হোক, এদের দেশের সাধারণ লোকেদের তুলনায় বাংলাদেশের গরিব লোকেও অনেক বেশি অবস্থাপন্ন। ইহারা এই মুষলধারে বৃষ্টি মাথায় করিয়া খাইতে আসিয়াছে চীনা ঘাসের দানা, টক দই, ভেলি গুড় ও লাড্ডু, কারণ ইহাই এখানে সাধারণ ভোজের খাদ্য। 10-12 বছরের একটি অচেনা ছোকরা সকাল হইতে খুব খাটিতেছিল। গরিব লোকের ছেলে, নাম বিশুয়া। দূরের কোনো বস্তি হইতে আসিয়া থাকিবে। বেলা 10টার সময় সে কিছু জলখাবার চাহিল। ভাড়ারের ভার ছিল লবটুলিয়ার পাটোয়ারির ওপর। সে 1 খুচি চিনার দানা ও একটু নুন তাহাকে আনিয়া দিল। আমি পাশেই দাঁড়াইয়াছিলাম। ছেলেটি কালো কুচকুচে, সুশ্রী মুখটা যেন পাথরের কৃষ্ণ ঠাকুর। সে যখন ব্যস্ত সমস্ত হইয়া মলিন মোটা মার্কেনি 8 হাতি থান কাপড়ের খুঁট পাতিয়া সেই তুচ্ছ জলখাবার লইল, তখন তাহার মুখে সে কি খুশির হাসি! আমি বলিতে পারি, অতি গরিব অবস্থারও কোনো বাঙালি ছেলে চিনার দানা কখনো খাইবেই না। খুশি হওয়া তো দূরের কথা, কারণ একবার শখ করিয়া চিনার দানা খাইয়া যে স্বাদ পাইয়াছি, তাহাতে মুখরোচক সুখাদ্য হিসাবে তাহাকে উল্লেখ কখনোই করিতে পারি না। বৃষ্টির মধ্যে কোনো রকমে তো ব্রাহ্মণ ভোজন একরকম চুকিয়া গেল। বৈকালের দিকে দেখি ঘোর অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে অনেকক্ষণ হইতে 3টি স্ত্রীলোক উঠোনে পাতা পাতিয়া বসিয়া ভিজিয়া ঝুপসি হইতেছে, সঙ্গে 2টি ছোট ছোট ছেলে মেয়েও। তাহাদের পাতে চিনার দানা আছে, কিন্তু দই বা ভেরি গুড় কেহ দিয়া যায় নাই। তাহারা হা করিয়া কাছারির ঘরের দিকে চাহিয়া আছে। পাটোয়ারিকে ডাকিয়া বলিলাম, এদের কে দিচ্ছে? এরা বসে আছে কেন? আর এদের এই বৃষ্টির মধ্যে উঠোনে বসিয়াছেই বা কে? পাটোয়ারি বলিল, হুজুর, ওরা জাতে দোসাদ। ওদের ঘরের দাওয়ায় তুললে ঘরের সব জিনিসপত্র ফেলা যাবে। কোনো ব্রাহ্মণ, ছত্রী কি গাঙ্গোত্তা সে জিনিস খাবে না। আর জায়গায় বা কোথায় আছে বলুন? ওই গরিব দোসাদদের মেয়ে কয়েকটির সামনে আমি গিয়া নিজে বৃষ্টিতে ভিজিয়া দাঁড়াইতে লোকজনেরা ব্যস্ত হইয়া তাহাদের পরিবেশন করিতে লাগিল। সামান্য চিনার দানা, গুড় ও জল টক দই একজন যে পরিমাণে খাইল, চোখে না দেখিলে তাহা বিশ্বাস করিবার কথা নহে। এই ভোজ খাইবার জন্য এত আগ্রহ দেখিয়া ঠিক করিলাম, দোসাদদের এই মেয়েদের নিমন্ত্রণ করিয়া একদিন খুব ভালো করিয়া সত্যকার সভ্য খাদ্য খাওয়াইব। সপ্তাহখানেক পরেই পাটোয়ারিকে দিয়া দোসাদ পাড়ার মেয়ে কয়েকটি ও তাহাদের ছেলে মেয়েদের নিমন্ত্রণ করিলাম। সেদিন তাহারা যাহা খাইল, লুচি, মাছ, মাংস, ক্ষীর, দই, পায়েস, চাটনি, জীবনে কোনোদিন সেরকম ভোজ খাওয়ার কল্পনাও করে নাই। তাদের বিস্মিত ও আনন্দিত চোখ মুখের সে হাসি কতদিন আমার মনে ছিল। সেই ভবঘুরে গাঙ্গোত্তা ছোকরা
বিশুয়াও সেই দলে ছিল। শুরু করছি চতুর্থ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। সার্ভে ক্যাম্প থেকে একদিন ঘোড়া করিয়া ফিরিতেছি। বনের মধ্যে একটা লোক কাশ ঘাসের ঝোপের পাশে বসিয়া কলাইয়ের ছাতু মাখিয়া খাইতেছে। পাত্রের অভাবে ময়লা থান কাপড়ের প্রান্তেই ছাতুটা মাখিতেছে। এত বড় একটা তাল যে একজন লোকেই হলই বা হিন্দুস্তানি মানুষ তো বটে, কি করিয়া অত ছাতু খাইতে পারে এ আমার বুদ্ধির অগোচর। আমায় দেখিয়া লোকটা সসম্ভবে খাওয়া ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া সেলাম ঠুকিয়া বলিল, ম্যানেজার সাহেব, থোড়া জলখাই করতে হে হুজুর, মাপ কিজিয়ে। একজন ব্যক্তি নির্জনে বসিয়া শান্তভাবে জলখাবার খাইতেছে, ইহার মধ্যে মাপ করিবার কি আছে খুঁজিয়া পাইলাম না। বলিলাম, খাও খাও, তোমায় উঠতে হবে না, নাম কি তোমার? লোকটা তখনও বসে নাই, দণ্ডায়মান অবস্থাতেই সসম্ভবে বলিল, গরিব কা নাম ধাওতাল শাহ হুজুর। চাহিয়া দেখিয়া মনে হইল লোকটার বয়স 60-এর ওপর হইবে। রোগা লম্বা চেহারা, গায়ের রং কালো, পরনে অতি মলিন থান ও মেরজাই, পা খালি। ধাওতাল শাহর সঙ্গে এই আমার প্রথম আলাপ। কাছাড়েতে আসিয়া রামজোত পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, ধাওতাল শাহকে চেনো? রামজোত বলিল, জি হুজুর, ধাওতাল শাহকে এই অঞ্চলে কেনা জানে। সে মস্ত বড় মহাজন, লক্ষপতি লোক। এদিকে সবাই তার ঘাতক। নগছিয়ায় তার ঘর। পাটোয়ারির কথা শুনিয়া খুব আশ্চর্য হইয়া গেলাম। লক্ষপতি লোক বনের মধ্যে বসিয়া ময়লা উড়ানির প্রান্তে এক তাল নিরুপকরণ কলাইয়ের ছাতু খাইতেছে। এই দৃশ্য কোনো বাঙালি লক্ষপতির সম্বন্ধে অন্তত কল্পনা করা অতীব কঠিন। ভাবিলাম পাটোয়ারি বাড়াইয়া বলিতেছে, কিন্তু কাছারিতে যাহাকে জিজ্ঞাসা করি সেই ওই কথাই বলে, ধাওতাল শাহ, তার টাকার লেখাঝোখা নেই। ইহার পরে নিজের কাছে ধাওতাল শাহ অনেকবার কাছারিতে আমার সহিত দেখা করিয়াছে। প্রতিবার একটু একটু করিয়া তাহার সহিত আলাপ জমিয়া উঠিলে বুঝিলাম একটি অতি অদ্ভুত লোকোত্তর চরিত্রের মানুষের সঙ্গে পরিচয় ঘটিয়াছে। বিংশ শতাব্দীতে এ ধরনের লোক যে আছে না দেখিলে বিশ্বাস করা যায় না। ধাওতালের বয়স যাহা আন্দাজ করিয়াছিলাম প্রায় 63-64। কাছারির পূর্ব দক্ষিণ দিকের জঙ্গলের প্রান্ত হইতে 12-13 মাইল দূরে নওগছিয়া নামে গ্রামে তাহার বাড়ি। এই অঞ্চলের প্রজা, জোদ্দার, জমিদার, ব্যবসাদার প্রায় সকলেই ধাওতাল শাহর ঘাতক। কিন্তু তাহার মজা এই যে টাকা ধার দিয়া সে জোর করিয়া কখনো তাগাদা করিতে পারে না। কত লোকে যে কত টাকা তাহার ফাঁকি দিয়াছে, তাহার মতো নিরীহ ভালো মানুষ লোকের মহাজন হওয়া উচিত ছিল না, কিন্তু লোকের উপরোধ সে এড়াইতে পারে না। বিশেষত সে বলে, যখন সকলেই মোটা সুদ লিখিয়া দিয়াছে তখন ব্যবসা হিসেবেও তো টাকা দেওয়া উচিত। একদিন ধাওতাল আমার সঙ্গে দেখা করিতে আসিল। উড়ানিতে বাঁধা এক বান্ডিল পুরনো দলিলপত্র। বলিল, হুজুর, মেহেরবানি করে একটু দেখবেন দলিলগুলো। পরীক্ষা করিয়া দেখি প্রায় 8-10 হাজার টাকার দলিল ঠিক সময় নালিশ না করার দরুন তামাদি হইয়া গিয়াছে। উড়ানির আর এক মুড়ো খুলিয়া সে আরও কতগুলি জরাজীর্ণ কাগজ বাহির করিয়া বলিল, এগুলো দেখুন দেখি হুজুর। ভাবি একবার জেলায় গিয়ে উকিলদের দেখায়, তা মামলা কখনো করিনি, করা পোষায় না। তাগাদা করি, দিচ্ছি দেব করে টাকা দেয় না অনেকে। দেখিলাম সবগুলি তামাদির দলিল, সব শুদ্ধ জড়াইয়া সেও 4-5 হাজার টাকা। ভালো মানুষকে সবাই ঠকায়। বলিলাম, শাহজি, মহাজনী করা তোমার কাজ নয়। এই অঞ্চলে মহাজনী করতে পারবে রাসবিহারী সিং, রাজপুতের মতো দুদে লোকেরা, যাদের 7-8টা লাঠিয়াল আছে। ঘাতকের ক্ষেতে নিজে ঘোড়া করে গিয়ে লাঠিয়াল মোতায়েন করে আসে, ফসল ক্রোক করে টাকা আর সুদ আদায় করে। তোমার মতো ভালো মানুষ লোকে টাকা শোধ করবে না কেউ, দিও না কাউকে আর। ধাওতালকে বুঝাইতে পারিলাম না। সে বলিল, সবাই ফাঁকি দেয় না হুজুর, এখনও চন্দ্র সূর্য উঠছে,
মাথার উপর দিন দুনিয়ার মালিক এখনও আছেন। টাকা কি বসিয়ে রাখলে চলে? সুদে না বাড়ালে আমাদের চলে না হুজুর, এই আমাদের ব্যবসা। তাহার এই যুক্তি আমি বুঝিতে পারিলাম না। সুদের লোভে আসল টাকা নষ্ট হইতে দেওয়া কেমনতর ব্যবসা জানি না। ধাওতাল শাহ আমার সামনেই অম্লান বদনে 15-16 হাজার টাকার তামাদি দলিল ছিঁড়িয়া ফেলিল। এমনভাবে ছিঁড়িল যেন সেগুলো বাজে কাগজ। অবশ্য বাজে কাগজের পর্যায়েই তাহারা আসিয়া দাঁড়াইয়াছে বটে। তাহার হাত কাঁপিল না, গলার সুরও কাঁপিল না। বলিল, রাইচি আর বেরির বীজ বিক্রি করে টাকা করেছিলাম হুজুর, নয়তো আমার পৈতৃক আমলের একটা ঘষা পয়সাও ছিল না। আমি করেছি, আবার আমিই লোকসান দিচ্ছি। ব্যবসা করতে গেলে লাভ লোকসান আছেই হুজুর। তা আছে স্বীকার করি, কিন্তু কয়জন লোক এত বড় ক্ষতি এমন শান্ত মুখে উদাসীনভাবে সহ্য করিতে পারে, সেই কথাই ভাবিতেছিলাম। তাহার বড় মানুষই গর্ব দেখিলাম মাত্র একটি ব্যাপারে। একটা লাল কাপড়ের বটুয়া হইতে সে মাঝে মাঝে ছোট্ট একখান জাতি ও সুপারি বাহির করিয়া কাটিয়া মুখে ফেলিয়া দেয়। আমার দিকে চাহিয়া হাসি মুখে একবার বলিয়াছিল, রোজ 1 কনোয়া করে সুপারি খাই বাবুজি, সুপারির বড় খরচ আমার। বৃত্তের নিষ্পৃহতা ও বৃহৎ ক্ষতিকে তাচ্ছিল্য করিবার ক্ষমতা যদি দার্শনিকতা হয়, তবে ধাওতাল শাহর মতো দার্শনিক আমি তো অন্তত দেখি নাই। শুরু করছি 4র্থ পরিচ্ছেদের 3য় অংশ। ফুলকিয়ার ভেতর দিয়া যাইবার সময় আমি প্রতিবারই জয়পাল কুমারের মকাইয়ের পাতা ছাওয়া ছোট্ট ঘরখানার সামনে দিয়ে যাইতাম। কুমার অর্থে কুম্ভকার নয়, ভুইহার বামুন। খুব বড় একটা প্রাচীন পাকুর গাছের নিচেই জয়পালের ঘর। সংসারে সে সম্পূর্ণ একা, বয়সেও প্রাচীন। লম্বা রোগা চেহারা, মাথায় লম্বা সাদা চুল। যখনই যাইতাম তখনই দেখিতাম কুড়ে ঘরের দোরের গোড়ায় সে চুপ করিয়া বসিয়া আছে। জয়পাল তামাক খাইত না, কখনো তাকে কোনো কাজ করিতে দেখিয়াছি বলিয়াও মনে হয় না। গান গাহিতে শুনি নাই। সম্পূর্ণ কর্মশূন্য অবস্থায় মানুষ কীভাবে যে এমন ঠায় চুপ করিয়া বসিয়া থাকিতে পারে জানি না। জয়পালকে দেখিয়া বড় বিস্ময় ও কৌতূহল বোধ করিতাম। প্রতিবারই উহার ঘরের সামনে ঘোড়া থামাইয়া উহার সহিত 2টা কথা না বলিয়া যাইতে পারিতাম না। জিজ্ঞাসা করিলাম, জয়পাল, কি করো বসে? এই বসে আছি হুজুর। বয়স কত হলো? তা হিসাব রাখিনি, তবে যেবার কুশি নদীর পুল হয় তখন আমি মহিষ চড়াতে পারি। বিয়ে করেছিলে? ছেলে পুলে ছিল? পরিবার মরে গিয়েছে আজ 20-25 বছর। 2টো মেয়ে ছিল, তারাও মারা গেল, সেও 13-14 বছর আগে। এখন একাই আছি। আচ্ছা, এই যে একা এখানে থাকো, কারো সঙ্গে কথা বলো না, কোথাও যাও না, কিছু করও না, এ ভালো লাগে? একঘেয়ে লাগে না? জয়পাল অবাক হইয়া আমার দিকে চাহিয়া বলিল, কেন খারাপ লাগবে হুজুর? বেশ থাকি, কিছু খারাপ লাগে না। জয়পালের এই কথাটা আমি কিছুতেই বুঝিতে পারিতাম না। আমি কলিকাতার কলেজে পড়িয়া মানুষ হইয়াছি। হয় কোনো কাজ, নয়তো বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, নয় বই, নয় সিনেমা, নয় বেড়ানো। এছাড়া মানুষ কি করিয়া থাকে বুঝি না। ভাবিয়া দেখিতাম দুনিয়ায় কত কি পরিবর্তন হইয়া গেল। গত 20 বছর জয়পাল কুমার ওর ঘরের দৌড়টাতে ঠায় চুপ করিয়া বসিয়া বসিয়া তার কতটুকু খবর রাখে। আমি যখন ছেলেবেলায় স্কুলের নিচের ক্লাসে পড়িতাম তখনও জয়পাল এমনি করিয়া বসিয়া থাকিত। বিয়ে যখন পাশ করিলাম তখনও জয়পাল এমনই করিয়া বসিয়া থাকে। আমার জীবনেরই নানা ছোট বড় ঘটনা, যা আমার কাছে পরম বিস্ময়কর বস্তু, তারই সঙ্গে মিলাইয়া জয়পালের এই বৈচিত্র্যহীন নির্জন জীবনের অতীত দিনগুলির কথা ভাবিতাম। জয়পালের ঘরখানা গ্রামের একেবারে মাঝখানে হইলেও কাছে অনেকটা পতিত জমি ও মকাই ক্ষেত, কাজেই আশেপাশে কোনো বসতি নাই। ফুলকিয়া নিতান্ত ক্ষুদ্র গ্রাম, 10-15 ঘর লোকের বাস।
সকলেই চতুর্দিকব্যাপী জঙ্গলমহলে মহিষ চড়াইয়া দিন গুজরান করে। সারাদিন ভূতের মতো খেটে আর সন্ধ্যার সময় কলুইয়ের ভুসির আগুন জ্বালাইয়া তার চারিপাশে পাড়া শুদ্ধ বসিয়া গল্পগুজব করে, খৈনি খায় কিংবা শালপাতার পিকার ধূমপানি করে। হুকায় তামাক খাওয়ার চলন এদেশে খুবই কম, কিন্তু কখনো কোনো লোককে জয়পালের সঙ্গে আড্ডা দিতে দেখি নাই। প্রাচীন পাকুর গাছটার মগডালে বকেরা দল বাঁধিয়া বাস করে। দূর হইতে দেখিলে মনে হয় গাছের মাথায় থোকা থোকা সাদা ফুল ফুটিয়াছে। স্থানটা ঘন ছায়া ভরা, নির্জন, আর সেখানটাতে দাঁড়াইয়া যেদিকেই চোখ পড়ে সেদিকেই নীল নীল পাহাড়, দূর দিগন্তে হাত ধরাধরি করিয়া ছোট ছেলে মেয়েদের মতো মণ্ডলাকারে দাঁড়াইয়া। আমি পাকুর গাছের ঘন ছায়ায় দাঁড়াইয়া যখন জয়পালের সঙ্গে কথা বলিতাম, তখন আমার মনে এই সুবৃহৎ বৃক্ষতলের নিবিড় শান্তি ও গৃহস্বামীর অনুদ্বিগ্ন নিষ্পৃহ ধীর জীবনযাত্রা ধীরে ধীরে কেমন একটা প্রভাব বিস্তার করিত। ছুটাছুটি করিয়া বেড়াইয়া লাভ কি? কি সুন্দর ছায়া এই শ্যামবংশী বটের, কেমন মন্থর যমুনা জল। অতীতে শত শতাব্দী পায়ে পায়ে পার হইয়া সময়ের উজানে চলিয়া যাওয়া কি আরামের। কিন্তু জয়পালের জীবনযাত্রার প্রভাব ও কিছু চারিধারের বাধা বন্ধন শূন্য প্রকৃতি আমাকেও ক্রমে ক্রমে যেন ওই জয়পাল কুমারের মতো নির্বিকার, উদাসীন ও নিষ্পৃহ করিয়া তুলিতেছে। শুধু তাই নয়, আমার যে চোখ কখনো এর আগে ফোটে নাই সে চোখ যেন ফুটিয়াছে। যেসব কথা কখনো ভাবি নাই তাহাই ভাবিতেছে। ফলে এই মুক্ত প্রান্তর ও ঘনশ্যাম অরণ্য প্রকৃতিকে এত ভালোবাসিয়া ফেলিয়াছি যে একদিন পূর্ণিয়া কি মুঙ্গের শহরে কার্য উপলক্ষে গেলে মন উড়ু উড়ু করে, মন টিকিতে চায় না। মনে হয় কতক্ষণে জঙ্গলের মধ্যে ফিরিয়া যাইব, কতক্ষণে আবার সেই ঘন নির্জনতার মধ্যে, অপূর্ব জ্যোৎস্নার মধ্যে, সূর্যাস্তের মধ্যে, দিগন্তব্যাপী কালবৈশাখীর মেঘের মধ্যে, তারা ভরা নিদাক নিশীদের মধ্যে ডুব দিব। ফিরিবার সময় সভ্য লোকালয়ের বহুদূর পেছনে ফেলিয়া মুকুন্দি চাকলাদারের হাতের বাবলা কাঠের খুঁটির পাশ কাটাইয়া যখন নিজের জঙ্গলের সীমানায় ঢুকি, তখন সুদূর বিসর্পী নিবিড় শ্যাম বনানী, প্রান্তর, শিলাস্তূপ, বনটিয়ার ঝাঁক, নীল গায়ের জেরা, সূর্যালোক, ধরণীর মুক্ত প্রসার আমায় একেবারে এক মুহূর্তে অভিভূত করিয়া দেয়। আজ এই পর্যন্তই থাকল। তোমাদের কেমন লাগছে উপন্যাসটি শুনতে অবশ্যই আমাকে জানিও। 18 পরিচ্ছেদের একটা দীর্ঘ উপন্যাস আমি চেষ্টা করব তোমাদেরকে 1 ঘন্টার মতো করে দেওয়ার। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিও লিঙ্ক শেয়ার করতে ভুলো না। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।